আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমাকে শুনতে পাচ্ছ এবং সব কিছু ক্লিয়ারলি দেখতে পাচ্ছ। আমাকে একটু কমেন্ট করে জানাও যে তোমাদের এন্ডে সব কিছু ঠিকঠাক আছে কিনা। আমি একটু আমার এন্ডে সব কিছু চেক করে নিচ্ছি যে আমাদের সব কিছু আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি কিনা। আমাকে একটু তোমরা কমেন্টে জানাও যে তোমাদের সব কিছু ঠিকঠাক কিনা। আমরা এই মুহূর্তে এসজি গ্রুপে এবং আমাদের ওয়েব অ্যাপে লাইভ আছি। যারা আমাদের রেগুলার স্টুডেন্ট, জিএসটি নিয়ে আমরা 4টা সুপার শর্ট ক্লাস তোমাদেরকে দেওয়ার কমিটমেন্ট দিয়েছি। ইনশাআল্লাহ আমরা সেগুলোকে চেষ্টা করবো যে সর্বোচ্চ পালন করে। আজকে 2 নম্বর সুপার শর্ট, যেখানে আমরা 3টা টপিক নিয়ে আলোচনা করবো: অ্যাডজেটিভ, অ্যাডভার্ব এবং হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অ্যাডজেটিভ, অ্যাডভার্ব এবং হচ্ছে অ্যানালজি। এই কয়েকটা জিনিস নিয়ে আমরা আজকে পড়ার চেষ্টা করবো, প্রশ্ন সমাধান করার চেষ্টা করবো। গত ক্লাসে আমরা যেটা করেছি, ডিরেক্ট প্রশ্ন সমাধানে গিয়েছি, সেখান থেকে নিয়ম বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা একই স্ট্র্যাটেজি ফলো করবো। আমরা চেষ্টা করবো যে এর মধ্যে আমাদের নিয়মগুলোকে বোঝার এবং পরীক্ষা যেগুলো আসে সাধারণত সেগুলোকে কভার করার। ওকে 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 মিথু, থ্যাংক ইউ। চলো আমরা 1 নম্বর প্রশ্নে চলে যাই, একদম সরাসরি প্রশ্ন সমাধান আমরা চলে যাচ্ছি। নাম্বার 1, আই থিঙ্ক আই হ্যাভ মেড আওয়ার পজিশন ভেরি ড্যাশ। অ্যাডজেটিভ, অ্যাডভার্ব নিয়ে যেহেতু আজকে গ্রামারের মূল ক্লাস, পাশাপাশি হচ্ছে আমরা ইয়াটা পড়বো, কী বলে, অ্যানালজিটা দেখবো। সো একটু মাথায় রাখবো যে অ্যাডজেটিভ কখন বসে। সাধারণত আমরা ডিএমএন মেথড পড়ছি। একটা মেথডকে প্রথমে কাজে লাগাবো, অল্প কয়েকটা নিয়ম। ডিএমএন মানে কি? সাধারণত একটা নাউনের আগে আমরা দেখবো যে আর্টিকেল থাকে সাধারণত। এখানে যেমন এ বয়, হ্যাঁ, আর্টিকেল বা ডিটারমিনার এগুলো থাকে, যেমন এ বয়। এর আগেই, নাউনের আগে এবং আর্টিকেলের পরে যদি কোনো ফাঁকা জায়গা থাকে, সেইখানে আমরা বলছি অলওয়েজ মডিফায়ার বসবে। মডিফায়ার মানে সাধারণত অ্যাডজেটিভ, যে নাউনকে মডিফাই করে। অ্যাডজেটিভের আগে আরেকটা মডিফায়ার থাকতে পারে, সে অ্যাডভার্ব হিসাবে বসবে। বেসিক নিয়মটা আমরা জানি। অনেক প্রশ্ন এই একটা নিয়ম থেকে বারবার আসতেছে। আসো 1 নম্বর প্রশ্নে, আই থিঙ্ক উই মেড আওয়ার পজিশন ভেরি ড্যাশ। আমরা আমাদের পজিশনটাকে খুবই ক্লিয়ার করে ফেলছি। তাহলে আমাদের পজিশন, নাউনকে যে মডিফাই করবে সবসময়, নাউনের কয়েকটা জিনিস মনে রাখবা: দোষ, গুণ, অবস্থা, পরিমাণ। কি কি? দোষ, গুণ আর হচ্ছে অবস্থা এবং পরিমাণ। আমরা সবসময় অবস্থাটাকে ভুলে যাই। অবস্থা জিনিসটা একটা ব্রডার আমব্রেলাতে ব্যবহৃত হয়। অবস্থা, আমরা আমাদের পজিশনটাকে কি করছি? পজিশন অবস্থাটা কি? আমাদের যে মানে কি বলে যেটাকে, আমাদের যে অবস্থান, সেটা কি ক্লিয়ার, রাইট? তাইলে আমরা দেখবো যে এই যে অবস্থা বর্ণনা করলে নাউনের সবসময় সেটা কি হয়? তাহলে অ্যাডজেটিভ হবে। সো এই পজিশনটা কেমন? পজিশন একটা নাউন, তাকে যদি আমরা মডিফাই করি আমরা দেখব ক্লিয়ার। এখানে ক্লারিফাইড ভয়েস হইলে আমরা দেখতাম যে ভার্ব চেঞ্জ হয়ে ক্লারিফাইড হইতো। ক্লারিফাই নিজে ভার্ব, ক্লিয়ারলি এটা অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয়, যেটা দরকার নেই। এখানে ভেরি অলরেডি অ্যাডভার্ব হিসাবে বসে আছে ভদ্রলোক। সো আমাকে দরকার একটা ক্লিয়ার, দরকার নেই। ক্লিয়ারই হচ্ছে অ্যাডজেটিভ ফর্ম, ক্লিয়ারের। তার মানে আমরা আমাদের পজিশনটাকে পরিষ্কার করে রাখছি। ডোনাল্ড ট্রাম্পের মতো ঘোলা করতেছি না যে কোনো জিনিস, ভেরি ইজিলি আমরা এটাকে পরিষ্কার করে ফেলছি। ঠিক আছে, ক্লিয়ার? সো আমরা উত্তর দেওয়ার সময় ABCD যেটা অ্যান্সার হবে সেখান থেকে খুঁজে দিব। ABCD যেটাই অ্যান্সার হবে আমরা 1 নাম্বার উল্লেখ করে দিব। তাহলে আমি বুঝতে পারবো যে তোমাদের অ্যান্সার কোনটা ঠিকঠাক হচ্ছে। যারা ওয়েব অ্যাপে আছো এই মুহূর্তে, তোমরাও কিন্তু কমেন্ট করতে পারবা। আমি তোমাদের কমেন্ট দেখার চেষ্টা করবো। 2টা ডিভাইস নিয়ে আমি বসছি, ফোন এবং পিসি। সো আশা করি যে আমি 2 জায়গার অ্যান্সারই দেখতে পারবো। নাম্বার 2, দ্য প্রেসিডেন্ট সেইড দ্যাট ড্যাশ সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস। বিগত অনেকগুলো বছরের পরীক্ষায় এটা আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা পরীক্ষা আসছিল। সো রেগুলারলি এই ধরনের প্রশ্ন আসতেছে যে আমরা, প্রেসিডেন্ট বলেছেন যে আমরা আমাদের ড্যাশ দ্য সিচুয়েশন ওয়াজ ভেরি সিরিয়াস। সিচুয়েশনটা সিরিয়াস ছিল, তাহলে সিচুয়েশন নাউন। আমরা বলছি যে তার আগে আমরা দেখবো যে একটা ডিটারমাইনার আছে। তাহলে ডি আর এন এর মাঝখানে কি বসে? সবসময় একটা এম বসার কথা। সো এখানে একটা মডিফায়ার বসবে। নাউনকে যে মডিফাই করতেছে, ডেফিনেটলি ভদ্রলোক একটা অ্যাডজেটিভ হবে। তাহলে আসো এবার 4টা অপশন নিচে আছে। ইকোনমি নাউন বাদ, ইকোনমিক্সও নাউন বাদ, থাকে 2টা অপশন। এ নাম্বারও নাও অ্যাডজেটিভ, বি নাম্বার অ্যাডজেটিভ। এবার আমরা কই যাবো? ইকোনমিক্যাল অ্যাডজেটিভ হয়, আবার ইকোনমিক এটাও অ্যাডজেটিভ হয়। তখন আমরা অর্থের কাছাকাছি যাব। ইকোনমিক্যাল শব্দের অর্থ বোঝায় হচ্ছে চিপ, যে কোনো জিনিস যখন সস্তা হয়। ঠিক আছে, কেউ যদি মিতব্যয়ী হয়, এই ধরনের অর্থে আমরা দেখবো যে ইকোনমিক্যাল বসে। আর ইকোনমিক এইটা হচ্ছে অর্থনৈতিক অথবা ফিনান্সিয়াল, এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। তাহলে এই যে প্রেসিডেন্ট কোন জিনিসটার কথা বলছেন, কোন সিচুয়েশন, সস্তা সিচুয়েশন নাকি অর্থনৈতিক সিচুয়েশন? ডেফিনেটলি অর্থনৈতিক সিচুয়েশন। তাহলে এই অর্থগত দিক থেকে আমরা দেখতেছি অ্যান্সার হচ্ছে বি নাম্বারটা। এই নাম্বারটার অ্যান্সার থাকতেছে না। সো এই ধরনের চিন্তাভাবনাগুলো আমরা ইনস্ট্যান্ট পরীক্ষার হলে করার চেষ্টা করব। যদি আমরা প্র্যাকটিস করে রাখি তাহলে আমাদের জন্য এটা খুব ভালো হয় যে আমরা ওকে, ঠিক আছে, আমরা যদি প্র্যাকটিস করে রাখি তাহলে আমাদের জন্য ভালো হয় যে পরীক্ষার হলে আমরা খুব ইজিলি এগুলোকে ট্যাকেল করতে পারবো। আসো নাম্বার 3। আচ্ছা, নাম্বার 3,
There were dash reactions. There were dash reaction after the bill. বিলটা হওয়ার পর আমরা দেখলাম যে সেখানে প্রস্তাবনা আসার পর একটা রিয়েকশন ছিল। কোন ধরনের রিয়েকশন? রিয়েকশনস নাউন, তার আগে যেটা থাকবে ভাই সব সময় সেটা কি বসবে? সাধারণত অ্যাডজেক্টিভ বসবে। তাহলে অপশনে আসো নিচে এ মিক্স, মিক্সড, যেহেতু ওয়্যার আছে এ বসার কোনো অপশন নাই, মিক্স তাহলে হচ্ছে না, এটা হচ্ছে মিক্সড রিয়েকশন, এটা অ্যাডজেক্টিভ হিসাবে বসছে। ঠিক আছে, মিক্সড মানে হচ্ছে অর্থগত দিক থেকে সেটা মিলতেছে না, যে মিক্স হয়ে গেছে কোনো জিনিস, এরকম তো কিছুই বোঝাচ্ছে না, তাই না? ইউজুয়ালি মিক্সড রিয়াকশন, দেয়ার ওয়ার মিক্সড রিয়াকশন টু দিস প্রপোজাল। যে এই প্রপোজালের উপর আমরা দেখবো যে একটা মিক্সড রিয়াকশন ছিল, বা মানুষ মিশ্র, বাংলায় যদি আমরা এটাকে বলি যে মিশ্র প্রতিক্রিয়া, রিয়াকশন মানে তো প্রতিক্রিয়া আমরা জানি। সো এই মিশ্র প্রতিক্রিয়া বানান কি? প্রতিক্রিয়া, ঠিক আছে, প্রফেল আছে কিনা ভুলে গেছি। এনিওয়ে লেটস গো। নাম্বার 4, দ্য হিউম্যান ব্রেন ইজ দ্য মোস্ট সফিস্টিকেটেড মেশিন। মোস্ট সফিস্টিকেটেড মেশিন, মেশিনটা হচ্ছে নাউন, তার ঠিক আগে যে আছে এই ভদ্রলোক কাজ করবে হচ্ছে এই মেশিনকে সে মডিফাই করার চেষ্টা করবে, দ্যাটস এই ভদ্রলোক অ্যাডজেক্টিভ। বাক্যে বলতেছে আমাকে যে এটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে, তাহলে নাউন হচ্ছে না, ভার্ব হচ্ছে না, ভার্ব হচ্ছে না, অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সফিস্টিকেটেড মেশিন, নাউনকে মডিফাই করার কারণে সফিস্টিকেটেড ওয়ার্ডটা। ঠিক আছে, ক্লিয়ার? আসো নাম্বার 5। Number 5, we love to go to country in the spring because the wildflower smells dash. আচ্ছা, কিছু কিছু ভার্ব যেমন স্মেল, টেস্ট, লুক, ঠিক আছে, স্মেল, তারপরে বি ভার্ব, রিমেইন, এই ভার্বগুলো আসলে এগুলোকে আমরা সাধারণত লিঙ্কিং ভার্ব নামে ডাকি। এদের পরে যদিও ভার্বের পরে যেমন হি রানস ফাস্ট, ভার্বের পরে সাধারণত কি বসে? অ্যাডভার্ব বসে। ভার্বের পরে আমরা সাধারণত কি বসাই? সাধারণত অ্যাডভার্ব বসাই, ভার্বকে যে মডিফাই করে। কিন্তু এই বিভার্বগুলোর পরে বা লিঙ্কিং ভার্বগুলোর পরে আমরা দেখবো যে কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এইখানে খেলাটা ঘুরবে অর্থগত দিক থেকে। আমরা একটু বাক্যটার অর্থ পড়ি যে আমরা কান্ট্রিতে গ্রামের দিকে যাইতে পছন্দ করি কারণ ওয়াইল্ড ফ্লাওয়ার স্মেল। একটু ভাবো তো যে ওয়াইল্ড ফ্লাওয়ার কি নিজে নিজে গন্ধ শুকে? মানে সে কি নিজের ঘ্রাণ নেয়? না, সে ঘ্রাণ ছড়ায়, এই অর্থে ব্যবহৃত হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা দেখবো এইখানে অ্যাডজেক্টিভ হিসাবে বসবে যে সুইট। ওকে, স্মেল সো সুইট, নট সুইটলি, সে কাজ করছে না, সো বাদ বাকি অপশন আর অ্যাভেলেবেল থাকছে না। কেমন হয় সেটা? খুবই সুঘ্রাণ ছড়ায়, সুইট ঘ্রাণ ছড়ায়। সো এইখানে আমরা দেখবো যে অ্যাডজেক্টিভ হিসাবে বসতেছে। দেখি পরেরগুলা। পরে অর্থগত দিক থেকে দেখো, দ্য গার্ল লুকড আপ, পরের প্রশ্ন যেটা, এটা নাম্বার 6। দুটা প্রশ্নের একটু পার্থক্য বুঝলে আমাদের পরেরগুলা করা ইজি হবে। এই বাক্যটাকে আমি আরেকবার লিখতেছি, দ্য গার্ল লুকস ড্যাশ, অপশন দিলাম একই, এই 4টা অপশনই দিলাম। এবার অর্থ কি? মেয়েটা দেখতে, যখন মেয়েটা দেখতে তার গুণ বর্ণনা করতেছে, এই গার্লের গুণ বর্ণনা করতেছে, তখন আমরা দেখবো যে অবস্থা বর্ণনা করার জন্য এখানে অ্যাডজেক্টিভ বসবে। দ্যাটস ওয়াই এই যে 5 এবং 6-এর মাঝখানে যে ভদ্রলোক, এটা আমি 5.5 ডাকি অলওয়েজ, এই 5.5 নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ বসার কথা, বিউটিফুল। হ্যাঁ, কিন্তু যখন 6 নাম্বারটা আমরা দেখাচ্ছি তখন আমরা খুব কনসিয়াসলি দেখতে পাচ্ছি যে গার্ল লুকড আপ, মেয়েটা তাকাইছে উপর দিকে। কিভাবে তাকাইছে? তখন কিন্তু ডিরেক্ট মেয়েকে আর বর্ণনা করতেছে না, ডিরেক্ট ভার্বটাকে বর্ণনা করতেছে। তখন আমরা দেখবো যে এখানে একটা অ্যাডভার্ব বসবে। সো দুটা বাক্যের অর্থ বুঝি। স্মেল, স্মেল করছে না, বরং এটাকে ওয়াইল্ড ফ্লাওয়ারকেই বুঝাচ্ছে, এই নাউনকেই বুঝাচ্ছে। দ্যাটস ওয়াই আমরা দেখবো যে এখানে এসে সুইট বসতেছে, অ্যাডজেক্টিভ বসতেছে। এটাই ছিল মূল কারণ যে এই ভার্বগুলো যখন নিজে অর্থ প্রকাশ না করে অন্য কাউকে দোষগুণ অবস্থা বর্ণনা করে, তখন নাউনেরই অ্যাকচুয়ালি দোষগুণ অবস্থা বর্ণনা হয়, সেখানে অ্যাডজেক্টিভ বসে। বাট যখন আমরা দেখবো যে এই ভার্বগুলোকে ব্যবহার করে সাধারণত অবজেক্ট থাকতে পারে, সামনে আরও উদাহরণ পাবো, তখন আমরা দেখবো যে এইগুলাতে ঠিকই কিন্তু আবার তখন অ্যাডভার্ব বসে। যে সে কীভাবে তাকাইছিল? খুব সুন্দর করে তাকাইছিল। ঠিক আছে, আশা করি যে এটুকু বুঝছো। না বুঝলে পরেরটা দেখো, নাম্বার 7, এটুকুতে ক্লিয়ার হয়ে যাবে। দ্য ম্যান স্মেলড দ্য ফ্লাওয়ার, এই ভদ্রলোক, এখানে একটা অবজেক্ট চলে আসছে, দেখো ভদ্রলোক ফুলটার স্মেল নিছে, তাহলে কি সুন্দর নাকি সুন্দর করে? বাংলাটা চিন্তা করো জাস্ট, সুন্দর করে। তাহলে এখানে আমরা দেখবো ঠিকই অ্যাডভার্ব বসবে। ওকে, তাহলে সুইটলি। ওকে, সুইট না বসে এখানে সুইটলি বসবে। নাম্বার 7B। এই দুটা কনফিউশনের জায়গায় ক্লিয়ার কিনা সবার কাছে? ওয়েবে যারা আসো ক্লিয়ার? কনফিউশন ক্লিয়ার? যদি কোনো কনফিউশন থাকে আর কি, আদৌ আশা করি যে তোমাদের এগুলো কোনো কনফিউশন নাই। ঠিক আছে, এবার বাই এনি চান্স যদি থাকে, এটা ক্লিয়ার? প্রশ্ন যদি আসে অ্যাডজেক্টিভ থেকে, দুইটা জায়গা থেকে প্রশ্ন আসবে। এই একটা রুলস, সামনে হাইফেন্ড অ্যাডজেক্টিভ যখন পড়াবো বা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ যখন পড়াবো, তখন এই দুইটা রুল থেকে আসার মতো প্রশ্ন আছে। এর বাইরে আর খুব একটা আসে না, আসবেও না ইনশাল্লাহ। আসো তাইলে। দ্য ফুড প্রোভাইডেড ইন দ্য পার্টি টেস্টেড
আচ্ছা, এটা কি প্রোভাইডেডকে বর্ণনা করতেছে? আমি যদি এটা পুরাটা কেটে দেই এই পর্যন্ত, দ্য ফুড টেস্টেড, খাবারটা কেমন ছিল, খাবারের দোষগুণ অবস্থা বর্ণনা করতেছে, অ্যাডজেক্টিভ বসবে, তাহলে ব্যাডলি হচ্ছে না, ওয়ার্সলি ওয়ার্সার হচ্ছে না। সি নাম্বারটা খাবারের দোষগুণ অবস্থা বর্ণনা করছে, টেস্ট আছে, স্মেল, টেস্ট, লুক, এগুলো যদি থাকে রিমেইন বি, এগুলোর পর অ্যাডজেক্টিভ বসবে। নিয়ম বুঝছি, বাট আমি আমার ওয়ার্ডকে মানে আমার নিজের চিন্তাকে কাজে লাগাচ্ছি, সেন্সকে, যে ভাই এটাই তো অর্থ দিচ্ছে, এটা তো খাবারের অবস্থা বর্ণনা করতেছে, ভার্বের অবস্থা বর্ণনা করতেছে না। এক্স্যাক্টলি এই জন্য এখানে আমরা দেখব অ্যাডজেক্টিভ বসবে। হানি, হানি টেস্ট ড্যাশ, ধরো কারো নাম হানি, সেটা ডিফারেন্ট, যে সে টেস্ট করতেছে কিছু একটা, কিন্তু নর্মালি হানি দিয়ে কি বোঝায়? মধু। তাহলে মধু খেতে কেমন, তাহলে এটা মধুরই বর্ণনা করছে না, টেস্ট তার বর্ণনা করে নাই, তাহলে সুইট বসবে। কিন্তু হানি, যার নাম হানি, ধরো হানি টেস্ট কিছু একটা, যে হানি বার্গার খায়, তাহলে খুব সুইটলি খায়, হানি মরিচ খায়, কাঁচা মরিচ খায়, সে সুইটলি খায়, দ্যাট ইজ নো ডিফারেন্ট, ঠিক আছে, সেখানে অ্যাডভার্ব বসবে, বাট এই জায়গায় আমরা দেখবো কি বসবে? সুইট বসবে। আসো নাম্বার 10, ভেরি ইজি, এগুলো থেকে প্রশ্ন আসে, কারণ আমরা প্রত্যেক বছর এই জিনিসগুলোতেই ভুল করি। তুমি যদি দেখো যে মানে তোমরা জিএসটি দিচ্ছ, মানে আমি ধরে নিচ্ছি যে বেশিরভাগেরই এখন পর্যন্ত অ্যাডমিশনে নিজেদের কাঙ্ক্ষিত সাফল্য আসে নাই, কারণ তোমার মেডিকেল ইঞ্জিনিয়ারিং, ঢাকা ইউনিভার্সিটি এসব জায়গায় হয়ে যাইতো, তাহলে আর তুমি এখন আবার কষ্ট করে জিএসটিটা দিতা না। অনেকেই যাদের আরও মানে অন্য জায়গায় সাবজেক্ট কম আসছে বলে ভালো পাইতে চাও, সেটা হিসাব আলাদা। তুমি একটা অ্যাসেসমেন্ট করো, সেলফ অ্যাসেসমেন্টের জায়গায় যাও, যে আমি আসলে কী ভুল করছি, আমি কি পারি নাকি সেই জন্য চান্স পাচ্ছি না, না, যথেষ্টই পারো তুমি, কিন্তু সামহাও পারা জিনিসকে ভুল করতেছো। সামহাও তুমি তোমার একদম প্রথম পরীক্ষা থেকে, মেডিকেলের পরীক্ষা সবার আগে হয়েছে, বা এবছর কোনটা আগে হয়েছে, ঢাবি আগে হলো না মেডিকেল আগে হলো, সিরিয়ালটা ভুলে গেছে। তুমি যদি একটু চিন্তা করো যে যেই জায়গায় পরীক্ষাগুলো দিছো তুমি, বেশিরভাগের ক্ষেত্রে এটা হবে, 95% স্টুডেন্টের বেলা এটা হবে, যে আমরা পারা জিনিসগুলো ভুল করে আসছি। ইংরেজির ক্ষেত্রেও এটার কোনো ব্যত্যয় ঘটে নাই, যে পারা জিনিসই আমরা ভুল করে আসছি। সেই জায়গাগুলোর জন্য আমাদেরকে পারা প্রশ্নেই বারবার প্র্যাকটিস করতে হবে, অন্তত যেন পারাগুলোকে আমি পারি, যেগুলো না পারি সেগুলো হিসাব আলাদা। আসো এবার, দ্য রোজ ইন আওয়ার গার্ডেন স্মেল, রোজকেই মডিফাই করতেছে, সো রোজের দোষগুণ অবস্থা বর্ণনা করলে সুইট, ঠিক আছে। কিন্তু যদি এখানে আসতো যে আই স্মেল দ্য রোজ ইজ ইন আওয়ার গার্ডেন, তখন কিন্তু সুইটলি হইতো। দ্য ম্যান অথবা দ্য বয় দ্য গার্ল, এগুলো যদি থাকতো তখন আমরা দেখতাম যে ঠিকই কিন্তু তখন সুইটলি বসতো, অর্থাৎ অ্যাডভার্ব বসতো। ক্লিয়ার? আসো নাম্বার 11, প্রশ্ন আসার অন্যতম ইম্পর্টেন্ট জায়গা, যদি ইয়া থেকে প্রশ্ন আসে, অ্যাডজেক্টিভ থেকে যদি প্রশ্ন আসে, তাহলে হচ্ছে এটা 5 স্টার, ব্রাজিলের 5 স্টার প্রশ্ন এটা, ঠিক আছে। আসো কীভাবে প্রশ্ন আসবে এখান থেকে? প্রশ্ন আসবে হচ্ছে যখন হাইফেন অ্যাডজেক্টিভ থাকে, আমরা এগুলোকে বলি যে হাইফেন দেয়া আছে, নাও দেওয়া থাকতে পারে, এখানে হাইফেন না থাকলেও কোনো সমস্যা ছিল না। ইউজুয়ালি এই যে এমপ্লয়ি হচ্ছে নাউন, নিয়ম যেটা আগে পড়ছি সেটাকে আরেকবার একটু মনে করি। এই হচ্ছে এখানে ডিটারমিনার, তাহলে ডি আর এম এর এন এর মাঝখানে একটা এন বসার, সরি ডি আর এন এর মাঝখানে একটা এম বসার কথা, মানে এখানে যা বসবে সেটা মডিফায়ার। তাহলে মডিফায়ারের নাউনকে কে মডিফাই করবে? নাউনকে মডিফাই যে করে সে হচ্ছে অ্যাডজেক্টিভ। এই মাঝখানে পুরোটাই অ্যাডজেক্টিভ বসবে, কোনো কথা হবে না, যা আছে। তাহলে এমপ্লয়ি কেমন? ওল্ড, কতটুকু ওল্ড? 6 বছর, তাহলে 60 ইয়ার। ইউজুয়ালি আমরা 60-র সাথে ধরো হি ইজ 60 ইয়ার্স ওল্ড, ইউজুয়ালি এটাই বসাই, রাইট, প্লুরাল বসাই। কিন্তু যখন এইটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, তখন আমরা এইখানে আর এসটা বসাইতে পারবো না, আমাকে লিখতে হবে 60 ইয়ার ওল্ড। কখনো কখনো এখানে হাইফেন থাকবে পরীক্ষার হলে, কখনো কখনো থাকবে না, ডাজন্ট ম্যাটার, হাইফেন থাক বা না থাক, হাইফেন দিয়েই হয়তো দিবে, বাট আমাদেরকে মাথায় রাখতে হবে হাইফেন না থাকলেও এখানে কোনোটাতেই এই 60 ইয়ার্স ওল্ডস কোথাও আমরা প্লুরাল বসাইতে পারবো না। অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, কারণ এটা সাবজেক্ট হিসেবে বসতে পারে না। এই নিয়ম বহুবার আমরা আমাদের ফার্স্ট পেপারে বিভিন্ন উদাহরণে পাইছি আমরা, রাইট। অ্যাডোলেসেন্সে ছিল, তারপরে হচ্ছে ব্রজেন দাসে ছিল, ঠিক আছে। আর এর আগে 25 ব্যাচে যারা ছিল, যারা সেকেন্ড টাইম দিচ্ছে তাদের জন্য তোমাদের শেখ কামালে ছিল। সো এইসব উদাহরণ আমরা বহুবার পাইছি। তাহলে আসো মিলাই এবার। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি ওল্ডস আছে, হবে না। 60-র পরে এখানে ইয়ার্স আছে, হবে না। এই ভদ্রলোকে এখানে ইয়ার্স আছে, এখানে ওল্ডও আছে, দুটাই ভুল। তাহলে একমাত্র দেখছি 60 ইয়ার ওল্ড, 60 বছরের পুরনো। বলে নাই 60 বছর গুনে গুনে, 60 বছর পুরনো, এরকম অর্থ দিচ্ছে। এই উদাহরণগুলো আমরা বেশি পাই বাংলায়। কখন? এই যে পরের উদাহরণটা দেখো, এই উদাহরণটা, এটা কত নাম্বার ছিল? 12। দ্য ইউএন কনভয় কেম টু বাংলাদেশ অন আ ড্যাশ ভিজিট। আমরা প্রায়ই শুনি 3 দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী অমুক জায়গায় গেছে, 3 দিনের সফরে।
3 দিনের সফরে অমুক অমুক জায়গায় গেছে। তাহলে কি এবার 3 দিনকে বুঝাইছে নাকি শুধু সফরটাকে বুঝাইছে? শুধু সফরটাকে বুঝাইছে। তাহলে এই সফর হচ্ছে নাউন, যেটা এখন ভিজিট। সফর হচ্ছে নাউন যেটা এখন ভিজিট। তাহলে তার আগেই 3 দিন হচ্ছে অ্যাডজেটিভ, যেটা এখন এই যে এখানে যে 4টা অপশন আছে এই 4টা অপশনের মধ্যে। তাহলে আসো, অ্যাডজেটিভ কখনো কি হবে না? প্লুরাল হবে না। নেভার এভার উইল ইট বি প্লুরাল, হবে না প্লুরাল। তাহলে এবার আমরা হিসাব করি। 3 আর ডেজ দেয়া আছে, তাহলে ভুল। আচ্ছা, 3 ডেজ দেয়া আছে, ভুল। তাহলে দুইটা রাইট হইতে পারে, এখানে 3 ডে, এখানেও 3 ডে। কিন্তু এইখানে আবার একটা এ দেয়া আছে, ডেফিনেটলি ভাই এখানে নাউন আছে, তাহলে তার আগে তো একটা ডিটারমিনার বসাইতে হবে, এ তো বসে। কিন্তু এইখানে অলরেডি একটা এ দেয়া আছে না, সো আবার আমাকে এখানে রিপিট করার কোনো দরকার নাই। দ্যাটস আমরা দেখবো যে এই নাম্বারটা রাইট, যে এখানে শুধু 3 ডে দেয়া আছে। ক্লিয়ার? সো এই ধরনের ছোট ছোট মানে ক্লু আমরা একটু খেয়াল করবো। এখানে একটা এ দেয়া ছিল, আমি যদি এই অপশনটা নিতাম তাহলে হয়ে যেত এ 3 ডেজ, যেটা ভ্যালিড না। দ্যাটস ওয়াই অপশনগুলোকে ভালো করে দেখা, প্রসেস অফ এলিমিনেশন ফলো করাটা খুব জরুরি। আসলে নাম্বার 13, ইন স্পাইট অফ বিং পোর হি মেড ড্যাশ বিল্ডিং। এ ড্যাশ বিল্ডিং, তাহলে এ দেয়া আছে, এটা হচ্ছে ডিটারমিনার। বিল্ডিং এন, মাঝখানে কি বসবে? মাঝখানে বসবে হচ্ছে মডিফায়ার, যেটা অ্যাডজেক্টিভ হিসাবে বসবে, কারণ হচ্ছে এই ভদ্রলোক নাউন বিল্ডিংটাকে মডিফাই করতেছে। তাহলে অপশন আসো। 2 এর পরে সাধারণত স্টোরেজই বসে, কিন্তু এইখানে আর বসবে না, কারণ হচ্ছে এইটা মডিফাই হিসাবে কাজ করতেছে। টু স্টোরেজ সব বাদ, শুধু টু স্টোরি বিল্ডিং। গরিব হওয়া সত্ত্বেও সে তাহলে একটা বাড়ি বানাইছে, দ্বিতল বিশিষ্ট বাড়ি বানাইছে। এই দ্বিতল, এখানে দ্বিতল বাড়ি, 2 তলা আছে এরকম বলতেছে না, ঠিক আছে? যদি এখন বাক্য থাকতো দ্য বিল্ডিং হ্যাজ 2 স্টোরেজ, তখন আলাদা হিসাবে বসতো, তখন সে নাউন। বাট এখন সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে। ক্লিয়ার? 12A রাকিব, ভেরি গুড রাকিব, 12A বসবে। আসো, 13 গেল, 14 আসো। I was simply impressed to see dash majestic palace. এই প্যালেসটাকে দেখে আমি, তাহলে প্যালেস নাউন, এর আগে ম্যাজেস্টিক অলরেডি অ্যাডজেক্টিভ। এই প্যালেসকেই যদি বর্ণনা করে, ধরো তুমি যদি এটাকে কেটে দাও, তাহলে কি ঘটবে? ম্যাজেস্টিক শব্দটাকে কেটে দিলাম, তাইলে এইখানে 4টা অপশন একই কাজ করতেছে না? প্যালেসের যে কাজটা ছিল, মানে প্যালেসকেই মডিফাই করতেছে না? দ্যাটস ওয়াই এই প্যালেসকেই যতগুলো ওয়ার্ডই মডিফাই করতে থাকবে তারা সবাই অ্যাডজেক্টিভ বসবে। মনে রেখো, আমরা সাধারণত কি বলছি? ডি এম এন বলছি। এখানে নাউন, এখানে মডিফায়ার। মডিফায়ার মানে হচ্ছে নাউনকে মডিফাই করলে অ্যাডজেক্টিভ, তার আগে ডিটারমিনার আর্টিকেল বসলো। অ্যাডজেক্টিভের আগে ফাঁকা থাকলেই লাভ দিয়ে কোনোদিন অ্যাডভার্ব বসবে না, আনলেস সেটা অ্যাডজেক্টিভকে মডিফাই করে। যদি নাউনকেই মডিফাই করে তখন কিন্তু আর অ্যাডজেক্টিভ কাজেই দিবে না, মাথায় রাখো। এই বাক্যটা হচ্ছে তার একটা উদাহরণ, যে এই যে অ্যাডজেক্টিভ আছে তার আগে ফাঁকা আছে, লাভ দিয়ে আমি আর এখানে অ্যাডভার্ব বসাতে পারছি, এটা অ্যাডজেক্টিভ। তাহলে আসো, কি হলো ঘটনা? 10 ইয়ার্স বসবে না, এখানে যেহেতু ডি নাই আমাকে একটা ডিও খুঁজে নিতে হবে। সো 10 ইয়ার ওল্ড, হাই মানে অ্যাডজেক্টিভ ঠিকঠাক আছে, কিন্তু সামনে ডিটারমিনার নাই, যেটা এইখানে আছে। এ 10 ইয়ার ওল্ড, এই দুইটা সেম, শুধু মাঝখানে এটা দরকার ছিল যেটা এখানে নাই। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। এই দুই পাশে প্লুরাল আছে, এটা ভুল। সো বি নাম্বার হচ্ছে নাম্বার 14 বি। ক্লিয়ার? দুইটা বাক্যে আমরা দেখলাম যে একবার এ ছিল বলে নি নাই, কারণ এখানে ডিটারমিনার ছিল, এইখানে ডিটারমিনার নাই, দ্যাটস আমাকে এ আছে যেটা সেই অপশনটা নিতে হয়েছে। সো দুইটা কনফিউশনের জায়গা আমরা দেখবো যে অপশনগুলোতে খুব ভালো করে এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে। 14B, নাইস নাইস, ভেরি নাইস হুসাইন। আসো নাম্বার 15। নাম্বার 15, when your body does not get dash it cannot take glucose dash it, গ্লুকোজ নিতে পারে না সে। এনাফের নিয়ম আমরা পড়ছি কোনো না কোনোভাবে, যে যেখানেই পড়ছো ক্লাসে আমরা পড়াইছি। এনাফের আগে আমরা দেখব, পরে কী হবে সেটা দেখে আগে। এনাফের পরে সাধারণত নাউন বসে, তাহলে নাউনের আগে যে বসে সে অ্যাডজেক্টিভ হিসাবে বসে। আর এনাফের আগে অলওয়েজ আমরা দেখব হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব, যে যাই বসুক যখন বসুক সেটা হিসাবে আলাদা। তাহলে মূলত আমরা এইভাবে মনে রাখবো, এ ই এন। কীভাবে মনে রাখবো? এ ই এন, এনাফ অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব এনাফ নাউন, ঠিক আছে? এই সিরিয়ালটাকে মনে রাখার চেষ্টা করবো এই এন দিয়ে। আচ্ছা, তাহলে আসো এবার, when your body does not get dash, যখন খাবার পায় না, মূল কথা হচ্ছে এটা। তাহলে ফুড, ফুড পায় না, এটা নিয়ে কথা হচ্ছে। তাহলে ফুড কি ভাইয়া? নাউন। তাহলে তার আগে কি বসবে? এনাফ বসবে হিসাবে। আসো এবার, এবার অপশন মিলাও। এখানে ফুড আগে বসছে, হবে না। এইখানে এখানে এনাফ, আচ্ছা এখানে অ্যাজ বসছে, সেটা এখানে ফুড আগে বসছে, সেটা হবে না সোজা বাংলা। এনাফের পরে দা ফুড বসছে, ফুড আনকাউন্টেবল বসছে, তার আগে দা বসবে না। ডি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, এনাফ ফুড। when your body doesn't get enough food, তখন সে কাজ করা
ছেড়ে দেয় বা কাজ করতে চায় না, গ্লুকোজ তৈরি করতে পারে না। ক্লিয়ার? সো এই জায়গা থেকে আসতে পারে প্রশ্ন, বাট তোমাদের জন্য মূল ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে আগের দুইটাই। ঠিক আছে, আসো নাম্বার 16. Computers that once took up entire rooms are now dash. আচ্ছা, কম্পিউটারগুলা যখন ইন্টার রুম নিত, তাহলে দেখো ক্লুটা দেখো, এখানে বি ভার্ব দেয়া আছে, বি ভার্বের পরে আমরা বলছি অ্যাডজেক্টিভ বসে, রাইট? অ্যাডজেক্টিভ বসে, তাহলে অ্যাডজেক্টিভ যদি বসে যায় তারপরে কি বসে? তারপরে আমরা দেখব, মানে অ্যাডজেক্টিভের পরে হচ্ছে আমরা দেখব, ঠিক আছে, এনাফ বসে। তাহলে আসো এবার স্মল আছে অপশনগুলোর মধ্যে, স্মল আছে, এখানে দেনের ব্যবহার আছে, হবে না, এখানে নাই এনাফ, বুঝতেছি এনাফ থেকে আসছে। সো আলটিমেটলি এই যে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। অপশন সহজ হয়ে গেছে, আর একটু কঠিন অপশন দেওয়া দরকার ছিল, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য একটু কঠিন হয়ে, খুবই ইজি হয়ে গেছে অপশন। এনিওয়ে, ঠিক আছে, ক্লিয়ার? চলো তাহলে 16 হচ্ছে এ। নাম্বার 17, হি ওয়াকড ড্যাশ দ্যাট আই সুন লস্ট হিম। সে এত দ্রুত হেঁটে গেছে যে আমি তাকে হারাই ফেলছি। এগুলো ছোট ছোট লিঙ্কারের ব্যবহার আসতে পারে। এখানে আমরা খেয়াল করবো হচ্ছে দ্যাট থাকলে আমাদের মনে পড়বে সো ডট 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 দ্যাট, একটা নিয়ম আমরা পড়ছি বহু জায়গায়, বহুবার, বহুভাবে, এইচএসসি লেভেলেও পুরোটা সময় পড়ে আসছি আমরা। তাহলে এইসব মিলাও এবার, তাহলে কি ভেরি হবে? হবে না। মাছ হবে? হবে না। টু হবে? হবে না। সো বি নাম্বারটা হচ্ছে আমাদের নাম্বার 17 এর রাইট অ্যান্সার। ক্লিয়ার? 16 গুড গুড গুড। চলো 17 তাহলে কি হবে? বি নাম্বার। নাম্বার 18, দ্য মিউজিয়াম ড্যাশ পেইন্টিং বাই এস এম সুলতান। আচ্ছা, ছিল না, মিউজিয়ামে ছিল না, এরকম অর্থ দিচ্ছে। এস এম সুলতানের কোনো পেইন্টিং ছিল না। দুটা জিনিস হইতে পারে, একটা হচ্ছে কোনো জায়গায় কোনো জিনিস ছিল বা আছে, ঠিক আছে, ছিল বা আছে, থাকবে, এরকম অর্থ হইতে পারে। আর একটা হচ্ছে ছিল না হইতে পারে। যদি ছিল, আছে, পজিটিভ বোঝায়, তাহলে হবে সাম, আই হ্যাভ সাম বুকস। আর যদি নাই, ছিল না বা নাই, এরকম বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো এনি বোঝায়। যেমন আই ডোন্ট হ্যাভ এনি বুক, আই হ্যাভ সাম বুক, আমার কিছু বই আছে, আই হ্যাভ সাম মানি, আই ডোন্ট হ্যাভ এনি মানি, আমার কাছে টাকা নাই। নাই অর্থ বুঝলে এনি বসবে নেগেটিভ অর্থে, আর বাক্য যদি পজিটিভ হয় অর্থাৎ সাম থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো কি বসবে? সাম বসবে যদি পজিটিভ থাকে। তাহলে আসো, এস এম সুলতানের কোনো পেন্টিং ছিল না, তাহলে ডিড নট হ্যাভ এনি বসবে। ডিড নট হ্যাভ হার্ডলি বসতেছে না, বাক্যের অর্থ মিলতেছে না। ডিড নটের পরে নো বসে না, কারণ এই বাক্য এইখানে নেগেটিভ হয়ে আছে, এখানেও নেগেটিভ, ডাবল নেগেটিভ করার কোনো অপশন নাই। ডিড হ্যাভ যদি থাকতো তাহলে আমরা সাম বসাইতাম, তাহলে বাক্য রাইট হইতো। নাই, এই নাম্বারই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই তুমি সবাই বুঝছি। এই ধরনের জায়গা থেকে প্রশ্ন আসলেও আসতে পারে, বাট খুবই সহজ, এটা কঠিন কিছুই না একবারই। হ্যাঁ, ক্লিয়ার? ওকে ওকে, গুড গুড। আসো নাম্বার 19। নাম্বার 19, হি ইজ ড্যাশ, হি ইজ ড্যাশ, কী হবে? হি ইজ ড্যাশ নেভার গেটস টু, হি ইজ ড্যাশ নেভার গেটস টু ক্লাস অন টাইম। ক্লাসে সে কখনো অন টাইম আসতে পারে না, কারণ কি? এতই অলস, বাংলা চিন্তা করো, হ্যাঁ, এতই অলস যে সে ঠিকঠাক ক্লাসে আসতে পারে না। তাহলে মিলাও বাক্যের অর্থ। সো যদি দেই, আমাদেরকে এখানে যে দ্যাট দিতে হবে। সো দ্যাট, এখানে অ্যাডজেক্টিভ বসবে, তারপর দ্যাট। অ্যাজ বসতেছে না, অ্যাজ বসতেছে না। সো শুধুমাত্র এই নাম্বারটাই আমরা দেখবো আমাদের রাইট অ্যান্সার। হি ইজ সো স্লো দ্যাট হি ক্যানট। ঠিক আছে? আচ্ছা, এটার পরিবর্তে, এটা তো কমপ্লেক্স সেন্টেন্স হয়, সেন্টেন্সের দিকে যাচ্ছি না আজকে। এইটার পরিবর্তে সিম্পল সেন্টেন্সে টু ডট ডট টু প্লাস ভার্ব ওয়ান বসে। টু ডট ডট টু প্লাস ভার্ব ওয়ান বসে, এইটাই ভেঙে এই টু সো হয়, আর পরে ভার্ব ওয়ানটা দ্যাট বসে ক্যান নট বা এই যে নেভার গেটস ভার্ব ওয়ান বসে, যেটা ফাইনাইট ভার্ব হয়ে যায়। ঠিক আছে? চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম আমরা এগুলো পড়ছি। নাম্বার 20, দ্য টাইনি প্রিন্ট অন দ্য পোস্টার ইজ ড্যাশ স্মল টু বি রেড। এই যে দেখো, টু প্লাস ভার্ব ওয়ান চলে আসছে না? কখন? তার আগে নিশ্চয়ই টু ছিল, টু অ্যান্ড টু, এরকমভাবে। তাহলে টু স্মল, এটা হওয়ার কথা ছিল টু স্মল টু বি রেড। তাহলে একমাত্র ডি নাম্বারটাই আমাদের রাইট অ্যান্সার। যদি সো হইতো তাহলে আমরা দেখতাম সো স্মল দ্যাট ইট কুড নট বি রেড, এভাবে আগে। ক্লিয়ার? সো চেঞ্জিং সেন্টেন্সের নিয়মগুলো আমাদের মাথায় রাখতে হবে। ক্লিয়ার ভাই? ওকে, চলো নাম্বার 21, দ্য ব্র্যান্ড ইজ টু এক্সপেন্সিভ। আবারও টু আসছে, ভার্ব ওয়ান দেয়া আছে, তাহলে আগে শুধু আমাকে
টু বসাইতে হবে। অপশন নিচে 4টা অপশনের মধ্যে এখানে 4 আছে, এখানে 2 ডাবলও আছে, দরকার নাই, সো লাগতেছে না, একমাত্র বি নাম্বারটা আমাদের রাইট আনসার। টু এক্সপেন্সিভ টু বাই, ঠিক আছে, ইট ওয়াজ টু এক্সপেন্সিভ ফর আস টু বাই। ভেরি গুড। নাম্বার 21 বি, যাও 22। ওকে, এইখানে কি মিলতেছে? এ ডিটারমিনার, নাউন আছে এখানে, নাউনের আগে যে বসছে সে ডেকোরেটেড, এটা এম এর মধ্যে অ্যাডজেক্টিভ বসে গেছে, তার আগে এবার ফাঁকা দেখতেছে আরো একটা, কিন্তু এই অ্যাডজেক্টিভেরই মানে কেমন ডেকোরেটেড হাউস, কিভাবে ডেকোরেটেড, নাউন আর প্রোনাউন ছাড়া অন্য যে কোনো ওয়ার্ডকে যে মডিফাই করবে সে হচ্ছে অ্যাডভার্ব হয়ে যায়, তাহলে এখানে অ্যাডজেক্টিভকে মডিফাই করতেছে কেমনে ডেকোরেটেড, এই জায়গায় আমরা দেখবো অ্যাডভার্ব বসবে, তখন আমরা দেখবো ম্যাগনিফিসেন্টলি, এইটা অ্যাডভার্ব হিসাবে বসছে। ম্যাগনিফিসেন্ট নিজে অ্যাডজেক্টিভ, ম্যাগনিফিসেন্ট যদি ডেকোরেটেড না থাকতো তাহলে আমরা এখানে ম্যাগনিফিসেন্ট দিতে পারতাম, কিন্তু ডেকোরেট যেহেতু আছে এটা চলতেছে না খেলা, এটা নাউন, এটা দরকার নাই, ঠিক আছে। তাহলে সি নাম্বারই হচ্ছে আমাদের একমাত্র অ্যান্সার, নাম্বার 22 সি। ওকে, ভেরি গুড ভেরি গুড। চলো তারপর চলো নাম্বার 23, ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ ইম্পর্টেন্ট ফর অ্যান ইঞ্জিনিয়ার, আচ্ছা, টু নো হাউ টু ইউজ আ কম্পিউটার। আচ্ছা, ইম্পর্টেন্ট কেমনে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট নিজে অ্যাডজেক্টিভ, সো এবার ইম্পর্টেন্টকে বলতেছে কতটুকু ইম্পর্টেন্ট, যেটাই বসবে সেটা ইম্পর্টেন্টকেই মডিফাই করতেছে, দ্যাটসে আমরা দেখবো যেটা কি বসবে, হ্যাঁ অ্যাডভার্ব হিসাবে এটা বসবে, তাহলে এক্সট্রিমলি হচ্ছে এখানে অ্যাডভার্ব, এক্সট্রিমিটি, এক্সট্রিম নিজেই অ্যাডজেক্টিভ, এক্সট্রিমিস্ট নাউন হয়, ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে বসবে। ক্লিয়ার? আসো শিমুল, ভেরি গুড, 23A, নাইস নাইস। আসো 24 হ্যাভিং কমপ্লিটেড দ্য হোমওয়ার্ক। খেয়াল করো, তোমাদেরকে আমরা একদম প্রথম ক্লাসে ভার্ব 6 পড়াইছিলাম, রাইট? এই যে হ্যাভিং প্লাস ভার্ব 3 বসে ইউজুয়ালি, আমি পরে এটা ব্যবহার পাইলাম, হ্যাভিং প্লাস ভার্ব 3, এটা একটা নন ফাইনাইট ভার্ব হিসাবে বসে। হ্যাভিং কমপ্লিট দ্য হোমওয়ার্ক মিনিং কুকড সাম ডিলিশিয়াস ফুড, এইটা হচ্ছে বাক্যে ফাইনাইট ভার্ব। এরপর আবার একটা ক্লজ মেকার দেখতেছি বিকজ এইখানে আরেকটা ফাইনাইট ভার্ব, সো এই যে বাক্যের প্যাটার্ন এইভাবে গঠন হয়, এটা আমরা প্রথম ক্লাসেই পড়ছি। আসো এবার অপশন খুলি, যে কুক করছে সাম ডিলিশিয়াস ফুড বিকজ হি ইজ ড্যাশ অফ কুকিং, ফন্ড তাকে যে মডিফাই করতেছে অ্যাডভার্ব বসবে, তাহলে পার্টিকুলারলি এখানে অ্যাডভার্ব হিসাবে বসছে। বি ভার্বের পর এখান থেকে যদি ক্যালকুলেট করি যে ইজ বি ভার্বের পর ফন্ট অ্যাডজেক্টিভ বসছে, তারপর যেটা তাকে যে মডিফাই করবে সেটা হচ্ছে কেমনে ফন্ট, কিভাবে সে এক্সট্রিমলি পার্টিকুলারলি ফন্ট, তাহলে এখানে অ্যাডভার্ব হিসাবে বসবে। নাম্বার 24 ক্লিয়ার? গুড রাকিব, গুড শিমুল, ভেরি গুড। নাম্বার 25, হ্যাঁ 25, আই উইল স্টে উইথ ইউ ড্যাশ দ্যার ইজ এ রুম, আমি তোমার সাথে থাকবো, কতক্ষণ থাকবা, স্টেকে মডিফাই করতেছে, এই ভদ্র একটা ভার্ব, ভার্বকে যে মডিফাই করে সেই ক্ষেত্রে আমরা দেখবো যে এখানে আমরা অ্যাডভার্ব হিসেবে বসবো, বাট চাইছে কি অর্থমূল, কতক্ষণ থাকবো, আমরা যদি এখানে একটু লিখি কতক্ষণ, বাংলা করো, যতক্ষণ, যতক্ষণ পর্যন্ত, তাহলে কি মাছ হবে, হবে না, মিনিং হচ্ছে যতটুকু ইম্পর্টেন্ট, যত গুরুত্বপূর্ণ না, লং এস, যতক্ষণ পর্যন্ত, এইখানে আমরা দেখতেছি একমাত্র এইটাই যতক্ষণ অর্থ দিচ্ছে, তো সেই নাম্বারটা হচ্ছে আমাদের রাইট আনসার, 25 সি বসবে। ক্লিয়ার? ওকে, গুড গুড, ভেরি গুড। 25 সি শিমুল, নাইস। আসো নাম্বার 26, উই ওয়েন্ট আউট, আমরা বাইরে গেলাম, ওয়েন্ট কি কখন, ঠিক আছে, বা কিভাবে, সত্ত্বেও অর্থ দিচ্ছে, যে বাইরে তুষার পড়া সত্ত্বেও আমরা গেলাম, এই অর্থে আমরা দেখব। সিম্পল সেন্টেন্সে ডিসপাইট বসে, ডিসাইডস অর্থ হচ্ছে না, যে কোল্ড ওয়েদার ছিল এর পাশাপাশি গেছি, অর্থ মেলা নেই, হাউএভার হয় না অর্থগত দিক থেকে। ডিসপাইটেরই ঠিক ডিসপাইটের এক্স্যাক্টলি কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে অলদো, যে উই ওয়েন্ট আউট অলদো, তখন এটা ক্লজ মেকার হিসাবে বসবে, এখানে একটা ফাইনাইট ভার্ব বসবে, ইফ দ্য ওয়েদার ওয়াজ কোল্ড, এভাবে বসলে এটা অলদো বসে, যদি কমপ্লেক্স সেন্টেন্স থাকতো সেম জিনিস, বাট এখন সিম্পল আছে, এই ক্ষেত্রে আমরা দেখবো কি বসবে, ডিসপাইট বসবে। ক্লিয়ার? 27, আলম ইজ এ পোর ম্যান, সে একজন দরিদ্র লোক, পোর ম্যান, হি ক্যানট বাই এ বাইসাইকেল, সে তার সাইকেলই কিনতে পারে না, ড্যাশ কার, তাহলে বাংলা ভাবো, বাংলা ভাবো, কার তো দূরের আলাপ, রাইট? এই ধরনের কথা আমরা বলি, আর হয়তো
পাসই করে না, গোল্ডেন তো দূরের আলাপ, এই কথা আমরা প্রায়ই বলি ফ্রেন্ডদেরকে। হ্যাঁ, তাহলে আসো এবার, তাহলে দূরের আলাপ অর্থে নট ইভেন হইতে পারতো, নট যাচ্ছে না, বিসাইডস যাচ্ছে না, কিন্তু একমাত্র আমরা দেখছি একমাত্র আমরা পড়ছি নট অ্যালাউন বসে। হ্যাঁ, নট অ্যালাউন মানে হচ্ছে দূরের আলাপ, ওটা তো বাদই থাকে। ওকে, বা লেটার, সরি লেট অ্যালাউন বসে, নট অ্যালাউন বলতেছি, লেট অ্যালাউন বসে, লেট অ্যালাউন ওটা তো দূরেই থাক। ক্লিয়ার রাকিব? নাইস। 27D। আসো 28, দাঁড়ো, ওকে এটা করো। 28, জাজ ড্যাশ দ্য কোর্ট। আচ্ছা, এগুলো হচ্ছে অ্যানালজি বলি আমরা, রাইট? অ্যানালজি মানে কি? অ্যানালজি হচ্ছে যখন দুইটার মধ্যে সাদৃশ্য বোঝায়, অর্থাৎ এইটা আর এইটার যে সম্পর্ক, এইটা এবং এইটার মাঝখানে চারটা অপশন যা আছে এগুলোর একই সম্পর্ক হবে, যেটা রাইট উত্তর হবে। তাহলে আসো, জাজ কোথায় যায়? প্রশ্ন করো, জাজ কোথায় যায়? উত্তর আসে হচ্ছে কোর্টে। জাজ কি করে সেটা বলে নাই, কিন্তু জাজ বিচার করে, জাজ রায় দেয়, ভার্ডিক্ট দেয়, কিন্তু যায় কোথায়? কোর্টে যায়। এবার প্রশ্ন করো, পাইলট কোথায় যায়? যেটা প্রশ্ন আছে এক্স্যাক্টলি ওইটাই করবা। পাইলট কোথায় যায়? প্রশ্ন করে কি পাও? প্রশ্ন করলে কি পাইলট প্লেনে যায় এটা পাও, পাইলট কেবিনে যায় এটা পাও, পাইলট স্কাইয়ে যায় এটা পাও? পাও। পাইলট প্রথমে যায় এয়ারপোর্টে, এটা হচ্ছে উত্তর। যে সে প্লেনে উঠে, তার কেবিনে ঢোকে, বৈশা সে আসমানে উঠে, বলে নাই এটা। সম্পর্ক হচ্ছে জাজ কোথায় বসেন কাজ করতে, পাইলট কোথায় বসেন কাজ করতে, তার মূল কাজ করতে, তার কাজ হচ্ছে এয়ারপোর্ট। আসমানে থাকুক আর যেই স্থানে থাকুক, সে তো সারা জীবন আসমানে থাকে না, সে তো নামে কোনো না কোনো এয়ারপোর্টে। সো এক্স্যাক্টলি এটাই হচ্ছে অ্যান্সার। এই কোর সাদৃশ্যগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে, এগুলো হচ্ছে অ্যানালজি। ঠিক আছে, ক্লিয়ার? এটা বুঝছো কি না? 28, এই যে 28 ভুল করছো রাকিব। দেখো, কোর কোর সম্পর্ক, পাইলটের কাজ। তুমি যদি পাইলটকে দাও প্লেন, তাহলে তো এই জাজের কোর্ট হবে হচ্ছে তার কেবিন, মানে কেবিন এটা কি বলে, যে সে স্টেজ, তার যে চেয়ারে বসে সেটা। আবার তার মূল কাজ হচ্ছে, তার যেমন বিমান চালানো হয়, তাহলে তার মূল কাজ হচ্ছে ভার্ডিক্ট দেয়, সেটা তো বলে নাই। যদি ভার্ডিক্ট হতো তাহলে তুমি প্লেন দিতা। কনসেপ্ট ক্লিয়ার কিনা ভাইয়া? আমি অ্যানালজির একটা ক্লাস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, এই কি বলে এটাকে, যে আজকে রাতে বা কালকে আমি অ্যানালজির একটা ক্লাস দিয়ে দেবো, যাতে এক ক্লাসে মোটামুটি সবগুলোই তোমাদের বোঝা হয়ে যাবে। 1 ঘন্টা একটা ক্লাস, তাই না? আধা ঘন্টা বা 20 মিনিটে দেখে ফেলবা 2x, ঠিক আছে? তাইলে হবে, তাহলে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। আসো 29, অথর যদি রাইট করে, কাজ, এখানে কাজ বোঝাচ্ছে, দুটার মধ্যেই কাজের সাদৃশ্য। দেখো, অথরের কাজ কি? লেখক যে সে লিখবে। তাহলে সিঙ্গারের কাজ কি? সিঙ্গারের কাজ পারফর্ম করা হইতে পারে, সিঙ্গারের কাজ ড্যান্স করা হইতেও পারে। ওই যে মাইকেল জ্যাকসন লাফায় না, ড্যান্স করে না গান গাইতে গাইতে, কিন্তু এটা কিন্তু মূল কাজ। লেখকের কাজ হতো পারফর্ম করা, লেখক সাইন করে না, গান গায় না মাঝে মাঝে। মূল কাজ হচ্ছে লেখক, গায়ক, যিনি গায়ক তিনি গান গাইবেন, এটা হচ্ছে তার মূল কাজ। সবসময় একদম কোর রিলেশনটার দিকে ফলো করবা, তাহলে দেখবা যে অ্যান্সার ঠিক হয়ে গেছে। ক্লিয়ার? 29 সি বসবে। নাইস, ওকে। আসো 30, কার্টোগ্রাফার ডিলিনিয়েট করে। আচ্ছা, কার্টোগ্রাফার মানে কি? কার্টোগ্রাফার কে? কার্টোগ্রাফার হচ্ছে যিনি মানচিত্র নিয়ে কাজ করেন। হ্যাঁ, যিনি মানচিত্র নিয়ে কাজ করেন। তাহলে উনি যদি রেখা টানেন, মানে সীমারেখা নির্ধারণ করেন, ডিলিনিয়েট করেন, তাহলে যিনি লেক্সিকোগ্রাফার, লেক্সিকোগ্রাফার কি? যে অভিধান নিয়ে কাজ করে, অভিধান বেত্তা, অভিধান মানে ডিকশনারি নিয়ে যে কাজ করে, হ্যাঁ, অভিধান বেত্তা। তার মূল কাজ কি? তার মূল কাজ দুইটা, সে ওয়ার্ড কম্পাইল করে, দ্যাটস ট্রু, শব্দ সংগ্রহ করে সে ডিকশনারিতে বসায়, কিন্তু তার মূল কাজ হচ্ছে শব্দের ডেফিনেশন দেয়া, যে ডিফাইন করেন উনি। সো মূল কাজে থাকবো, ডিলিনিয়েট যেহেতু করতেছে, কার্টোগ্রাফার একজন আর্টিস্ট হইতে পারেন, আর্ট করা হইতে পারেন, মাঝে আঁকতে হয়, সেদিকে বলে নাই। সো কম্পাইল তার সেকেন্ডারি কাজ, কিন্তু মূল কাজ হচ্ছে শব্দের ব্যাখ্যা নির্ধারণ করা। ঠিক আছে, সেখানে ডিফাইনটা হচ্ছে ব্রাইটনেস। 30, এটা কত? 31, এক্স চপ করে, তার মানে কাটে, কাজ। এক্স এর মূল কাজ চপ করা। হ্যাঁ, কুঠার দিয়ে চপিং। তোমরা জেরির গল্প পড়ছো, মনে আছে? ফার্স্ট পেপারে জেরির গল্প পড়ছো, যে জেরি ওয়াজ চপিং দ্য উড, এক্স এর হ্যান্ডেল ভেঙে গেছে, এই ধরনের কথা ছিল। তো সিজারের মূল কাজ কি? সিজারের মূল কাজ হচ্ছে কাট করা। খেয়াল রাখো, সিজার দিয়ে টিয়ার করা যায়, স্লাইস করা যায়, ট্রিমও করা যায়, কিন্তু মূল কাজ হচ্ছে কাট। সো মূল কাজটাকে আমরা সবচেয়ে বেশি
নজরদারিতে রাখবো যে আমার যেন মূল পয়েন্ট অফ ভিউ নষ্ট না হয়ে যায়। ক্লিয়ার? আসো 32, ক্যামেরা ক্যাপচার করে, প্রিন্টার কি করে? ক্যামেরার মূল কাজ ক্যাপচার করা, তাহলে প্রিন্টার দিয়ে আমরা কপি করতে পারি, পেস্ট তো করা যায় না, ডিজাইন বাইর করা যাইতে পারে, বাট এগুলো আসলে মূল কাজ না, মূল হচ্ছে প্রিন্ট করা। তারে কমন দেওয়া হয় প্রিন্ট, তারপরে সে কাজ করে কপি করে প্রিন্ট করে দেয়, কিন্তু কপিটা তার মূল কাজ না। ঠিক আছে? আসো 34, ইনজুরি। ইনজুরি যদি ডেথ নিয়ে আসে তাহলে ফলাফল, হ্যাঁ, বা সিভিয়ার ফলাফল এরকম হতে পারে, বা আরো মারাত্মক গুরুতর অবস্থাকে বর্ণনা করে, গুরুতর অবস্থার বর্ণনা। দেখো, ইনজুরিতে পড়ার পর আহত হয়ে কেউ যদি নিহত হয়, ইলনেসের পরে তার ফার্টালিটি বাড়ে, মানে মৃত্যু ঝুঁকি বেড়ে যায় অসুস্থতার কারণে, সিভিয়ার অবস্থায়। তাহলে 34 হচ্ছে ডি নাম্বারটা। এগুলো মার্ক করে রেখো, আমি তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো, অ্যানালজি ক্লাসটা দিয়ে দিলেই তাহলে জন্য বুঝতে সুবিধা হবে। নাম্বার 35, স্টাডি যদি সাকসেস হয়, এক্সারসাইজ কি হবে? ভালো করে বুঝো, স্টাডির মাধ্যম, স্টাডি এখানে মাধ্যম হিসাবে কাজ করে, যেটার মাধ্যমে সাকসেস আসে। তাহলে এক্সারসাইজের মাধ্যমে কি পাওয়া যায়? ম্যাম, এক্সারসাইজের মাধ্যমে কি আসে? ফ্যাটে আসে? আসে না। এক্সারসাইজের মাধ্যমে ঘাম ঝরে, এটা মূল উদ্দেশ্য না। এক্সারসাইজের মাধ্যমে স্ট্রেংথ আসতে পারে, কিন্তু যেহেতু হেলথ উল্লেখ আছে, তাহলে মূল ব্যাপার হচ্ছে আমরা স্বাস্থ্য ফিরে পাওয়ার জন্য এক্সারসাইজ শুরু করি। শক্তি বাড়ানো, সব এক্সারসাইজ শক্তি বাড়ায় না, কিছু স্পেসিফিক এক্সারসাইজ শক্তি বাড়ায়। হাঁটতে গেলে কি শক্তি বাড়ে? হাঁটা তো এক্সারসাইজ। আমরা কি দৌড়াই এই জন্য যে আমাদের শক্তি বাড়বে? দৌড়ালে আমাদের স্বাস্থ্য কন্ট্রোলে থাকবে, এটাই হচ্ছে মূল ব্যাপার। ওকে, সো এইভাবে চিন্তা ভাবনাগুলো করবা। 36, আসো, ওয়েলথি, যে সে যদি রিচ হয় বা মানে যে পোর, সে কি হয়? তার লাইফ মেজারেবল হয়। যার ওয়েলথি সে রিচ, নিডিও হইতে পারে, বাট যখন মেজারেবল থাকতেছে তখন আর নিডি টানবো না, তখন মেজারেবল হবে। 36 ডি। ক্লিয়ার? বুঝছো কি না মাশরাফি? বুঝছো? আসো 37, অ্যাবসলিউট যদি আর্কাইক হয়, এটা সিনোনিমাস রিলেশন বোঝাচ্ছে দুটার মধ্যে, সিনোনিমাস রিলেশন, সিনোনিম দিচ্ছে, তাহলে এখানেও সিনোনিম বসবে। ব্রিফ, সংক্ষিপ্ত হইলে অলওয়েজ কনসাইজ দিবা, এটা এক্সাক্ট অর্থ, হ্যাঁ, শর্ট দিও না। যদি কনসাইজ না থাকে সেই ক্ষেত্রে শর্ট দিতে পারো, বাট ইউজুয়ালি কনসাইজ দিবা। ওকে, 38, হেলথ, আচ্ছা, ডিজিজ। খেয়াল করো, তাহলে এখানে কি অর্থ দিছে? হেলথ যদি ডিজিজ হয়, অ্যান্টোনিম অর্থ দিছে, রাইট? উল্টায় দিছে অর্থকে। যখন কারো কাছে হেলথ না থাকে বা ডিজিজ যখন আসে, তখন হেলদির ঠিক অপোজিটটা বোঝায়। তাহলে অর্ডারের অপোজিট কি? খেয়াস, বিশৃঙ্খলা। অর্ডার মানে হচ্ছে যে কোনো জিনিস ঠিকঠাক মেনটেন করা, সুশৃঙ্খলতা থাকে। কিন্তু যখন এটা অপোজিট হয়ে যাবে, তখন আমরা দেখবো কি বসবে? অর্ডারের অপোজিট হচ্ছে খেয়াস, তখন খেয়াস তৈরি হয়। আসো 39, সুলতান থেকে সুলতানা। সুলতান যখন হয় তখন কি হয় ভাই? এটা হচ্ছে জেন্ডার থেকে আসছে। নাউনের ক্লাসেও আমরা পড়ছি, হ্যাঁ, নাউনের ক্লাসেও আমরা জেন্ডার সম্পর্কে পড়ে আসছি। জেন্ডারের ক্ষেত্রে এখানে কি কি ঘটছে? এই সুলতান হচ্ছে একটা ম্যাসকুলিন জেন্ডার, সুলতান হচ্ছে একটা ফেমিনিন জেন্ডার। এইখানেও তাহলে জার এক্স্যাক্টলি ম্যাসকুলিন বসছে। এইখানে এসে আমরা দেখবো যে জারের যেটা ফেমিনিন সেটা বসবে। জার, এমপ্রেস হচ্ছে এম্পেরর, এটার ফেমিনিন। কিং এর ফেমিনিন হচ্ছে কুইন। ডিউকের ফেমিনিন হচ্ছে ডাচেস। জারিনা, এর উচ্চারণ হচ্ছে জারিনা। জারিনা হচ্ছে জারের ফেমিনিন, যেটা রাশিয়ার কিংকে একসময় বলে তো জার। ইভেন রাশিয়ার হচ্ছে জার্মানির কিংও জার ছিল, হ্যাঁ, সিজার বলতো ওরা। সিজার তোমরা প্রায় শুনছো, সিজার, জুলিয়াস সিজার, অ্যাকচুয়ালি জার, হ্যাঁ, নট সিজার, ওরা সিজার ডাকতো, বাট জার। তো এই হচ্ছে জার এন্ড জারিনা। ক্লিয়ার? মিশকাত 38, 39 হচ্ছে। এই আমাদের আজকে এই পর্যন্ত, এই কয়েকটাই। আশা করি যে এই টপিকটা থেকে মোটামুটি ক্লিয়ার। নেক্সট ক্লাসটা হয়তো পরশু দিন বা তারপর দিন নেব ইনশাল্লাহ। নেক্সট ক্লাসটা খুব ইম্পর্টেন্ট হবে। আমরা রাইট ফর্ম ভার্বস এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এই দুইটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তারপরে আমরা হচ্ছে একটা সাফল করে যা যা পড়ছি এগুলোর ভিত্তিতে আবার আরেকটা লম্বা ক্লাস করবো ইনশাল্লাহ। সো আশা করবো যে নেক্সট ক্লাসে তোমরা পার্টিসিপেট করবা, এবং নিজেদের যদি কোনো প্রবলেম থাকে, তোমাদের যদি আর কোনো টপিক লাগে সেটা আমাকে একটু জানাবা, তাহলে আমি ওই টপিকের প্রশ্ন নিয়ে আসবো ইনশাল্লাহ। ঠিক আছে? তোমরা একটু কমেন্ট করে জানাও যে ভাই এটা দরকার, ওটা দরকার, যদি কোনো টপিকের প্রবলেম থাকে। আর
আমি ফ্রি ক্লাসগুলোও অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে আমাদের ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ বাকি চ্যানেলে আমাদের ক্লাসগুলো দেখে নিতে পারবো। আমার এবং হাসনাতের যে ক্লাসগুলো আছে ওগুলো আমরা ওপেন করে দিচ্ছি সবার জন্য। সো ইটস অলরাইট। সো ইনশাল্লাহ দেখা হবে পরের ক্লাসে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার মধ্যে থাকো। আসসালামু আলাইকুম।